তিতলির জীবনের সব আনন্দের মাঝে একটাই দুঃখ, বা বলা ভালো মন খারাপের কারণ হলো তিতলির বাবা মা। সারা জীবন কেবল একে অপরকে দোষারোপি করে গেল তারা, আর ইগোর লড়াই লড়ে গেল। এভাবে এক ছাদের নিচে থাকা কি সম্ভব? আপনারাই বলুন তো। এই ভালোবাসা এবং ইগোর লড়াইয়ের মধ্যে আমাদের আজকের গল্প তিতলির বাবা মা। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে পার্থ, অধ্যায় এবং বর্ষা। শুনতে থাকুন মন ভালো ও খারাপ করার মাঝে একটি সুন্দর কাহিনী, তিতলির বাবা মা। তিতলি অধৈর্য হয়ে বারবার ওর সাধের রোলেক্স ঘড়িটার দিকে তাকাচ্ছিল। 3:10 এখনও কোনো অ্যানাউন্সমেন্ট শো করছে না ডিজিটাল বোর্ডে। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে শিডিউল টাইম পেরিয়ে যাওয়ার পরেও। এয়ারপোর্ট লবিতে বেশ ভিড়, অথচ গ্রাউন্ড ক্রুরাও কোনো সন্তোষজনক উত্তর দিতে পারছেন না। হলোটা কি? এরকম তো হয় না। এদিকে বাইরে না বেরোলেও ও বেশ বুঝতে পারছে তাপমাত্রা ধীরে ধীরে শূন্যের নিচে চলে যাচ্ছে। ভেবেছিল বিকেল বিকেল বাবাকে নিয়ে ঘরে ঢুকে পড়বে। এমনিতেই ঠান্ডার ধাত বাবার, কিন্তু সেই সন্ধে হয়ে যাবে পৌঁছতে। তার মধ্যে বরফ পড়তে শুরু করলে তো সোনায় সোহাগা। আরও কিছুক্ষণ অপেক্ষা করে ও আর পারল না। ফোন করলো প্রতিমকে। কে গো, দেখা পেলে? ওপাশ থেকে প্রতিমের বিরক্তি মাখানো গলা শোনা গেল। আরে আর বলো না, লন্ডনে নাকি ব্লাস্ট হয়েছে, সব ফ্লাইটটাই ডিলে হয়েছে। তোমার কি খবর? তিতলি বেজার মুখে উত্তর দিল, এখানেও তো তাই, কিছুই বলছে না। অথচ ব্রেকফাস্ট সেরেই ওরা দুজন যখন দুদেশের দিকে রওনা দিয়েছিল তখন মনে কত উত্তেজনা ছিল। প্ল্যানের পর প্ল্যান সাজিয়ে বেরিয়েছিল ওরা। পাক্কা 3.5 বছর পর বাবাকে দেখবে তিতলি, আর মাকে 4 বছর পর। মাকে শেষ দেখা সেই বিয়ের পর প্রণাম করতে গিয়ে। মায়ের কাছে ছিল তখন ওরা দুজন কয়েকদিন। মনটা কেমন খুশিতে ভরেছিল সেই কটা দিন। তারপর তো ওরা দুজনেই চলে এলো এই ছোট্ট দেশটায়। ফোন ছাড়া এখন আর কোনো যোগাযোগই নেই। ইউরোপের অস্ট্রিয়া আর সুইজারল্যান্ড, এই বড় বড় দুটো দেশের মাঝে আল্পস পাহাড়ের কোলে একটি ছোট্ট একফালি চিজ স্যান্ডউইচের মতো এই বরফের দেশ লিখটেনস্টাইন। গোটা দেশটা মেরে কেটে 60 বর্গমাইল মতো হবে। তার মধ্যে অর্ধেকই বরফে ঢাকা থাকে 12 মাস। সব মিলিয়ে 35,000 লোকও নেই এই দেশে। এই দেশে কোনো গণতন্ত্র নেই। রূপকথার মতো রাজা রানী রয়েছে, নামকাওয়াস্তে রাজা নয়, তারাই সর্বে সর্বাদেশের। বিয়ের পর প্রথম যখন তিতলি এসেছিল এখানে দম বন্ধ হয়ে আসতো, ভয় লাগতো। হাওড়ার শিবপুরের জমজমাট এলাকার মেয়েও সারাক্ষণ বাস লরির কান ফাটানো আওয়াজ শুনতে শুনতেই বড় হয়েছে। হঠাৎ করে এরকম কাকপক্ষীহীন প্রান্তরে এসে পড়লে কিরকমটা একটা লাগে না? প্রথম ও ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাস্তার দিকে হাপিত্তেশ করে তাকিয়ে থাকত। 15 মিনিট অন্তর অন্তর একজন পথচারীর দেখা মিলত বড়জো, তাও বরফ সরাতে বেরিয়েছে। পাহাড়ের উপর দিকে তাকালে সেখানে দুর্গের মতো রাজপ্রাসাদ চোখে পড়ত। মনে হতো ছোটবেলার গ্রিম ব্রাদার্সের রূপকথার বাড়ি যেন বইয়ের মলার ছেড়ে উঠে এসেছে এখানে। চুঁচলো চুড়োওয়ালা রাজবাড়িটাকে নিয়েও কল্পনায় কত কিনা ভাবত। প্রতিম ওর হাঁ করে তাকিয়ে থাকা দেখে হাসত। একটু গুছিয়ে নি, তোমায় একদিন নিয়ে যাবো তিতু ওই রাজবাড়িতে। রাজামশাই আমায় খুব ভালোবাসেন। তা তো বাসবেনি, না হলে অমন দামি নেকলেস পাঠায় কেউ তিতলির জন্য, সঙ্গে আবার রোলেক্সের ঘড়ি। প্রতিম এখানে রয়েছে প্রায় 8 বছর। তার আগে অস্ট্রিয়াতে হোটেল ম্যানেজমেন্ট পড়তে এসেছিল। ওখানকার হোটেল ম্যানেজমেন্টের কোর্সের বেশ দাম। পাশ করেই স্টুডেন্টরা সারা ইউরোপের বিভিন্ন দেশের সব বড় বড় হোটেল চেনগুলোই প্লেসমেন্ট পেয়ে যায়। প্রতিমও পেয়েছিল, কিন্তু চাকরি করার ইচ্ছে ছিল না কোনো কালে। বরং কিছুদিন এদিক ওদিক টুকটাক কাজ করে শটান চলে এসেছিল এই ছোট্ট দেশের রাজধানী ভাদুজে। সবাইকে অবাক করে একটা ভারতীয় রেস্তোরাঁ খুলেছিল এখানে। ভারতীয় ট্র্যাডিশনাল ঘরানার মোগলাই রান্নাই ছিল এই কন্টিনেন্টাল খাবারের দেশে ওর নাম ছড়ানোর ইউএসপি। প্রতিমের স্ট্র্যাটেজিতে কোনো ভুল ছিল না। প্রথম মাছি তাড়ালে ওর প্রেজেন্টেশন, পেশাদারিত্ব আর রান্নার গুণে এখন তার রেস্তোরাঁর নাম শুধু লিখটেনস্টাইনেই নয়, ছড়িয়ে পড়েছে পাশের দেশগুলোতেও। এখন সব মিলিয়ে ওর রেস্তোরাঁর 7টা শাখা 3টে দেশে। প্রতিম ছোটখাটো একজন উদ্যোগপতি এখানকার।
এত কিছুর মাঝেও সে তার ছোট্টবেলার প্রেমকে ভুলে যায়নি মোটেই। তিতলিকে বিয়ে করে নিয়ে এসে সংসার পেতেছে এখানে। হাওড়ার কয়েকটা ছেলেকেও নিয়ে এসে রেস্তোরাঁর কাজে ঢুকিয়েছে সে। ওর প্রধান পৃষ্ঠপোষক এখানকার রাজ পরিবার। ছোটখাটো অকেশন হোক বা কোনো বড় অনুষ্ঠান, রাজপ্রাসাদের ব্যাংকোয়েট হলের একদিকে প্রতিমের ইন্ডিয়ান খাবার থাকবেই। রানীর স্বয়ং তো ওই মশলাদার তন্দুরি চিকেন ভীষণ প্রিয়। তিতলিও এখন ওদের রেস্তোরাঁ চেনের কো পার্টনার। স্বামী স্ত্রী মিলে সারা দিন ব্যস্ত থাকে নিজেদের হোটেলে। সময় কোথা থেকে কোথায় কেটে যায় টেরই পায় না। ওদের এই দেশের ভারী মজা, প্রায় সবাই সবাইকে চেনে। পুরো দেশটাই যেন একটা পরিবার। তিতলি আরও একবার এনকোয়ারির কাছে গেল। ধুর, একে টেনশনে মরছে সে, তার উপর এত দেরি কারোর ভালো লাগে? আচ্ছা, তার নিজেরই এরকম হচ্ছে, তাহলে যারা গিনিপিগ হতে চলেছে তাদের ইনস্ট্যান্ট রিয়াকশন কি হবে? তিতলির বাবা মায়ের যখন ছাড়াছাড়ি হয়েছিল তখন তিতলি ক্লাস 8-এ পড়ে। সারাদিন তুচ্ছকরণে দুজনের খিটিমিটি লেগেই থাকত। মা ছিল ভয়ানক গোছানো, আর বাবা তার ঠিক উল্টো। স্নান সেরে এসে বাবা প্রত্যেক দিনের মতো ভিজে গামছাটা বিছানায় রেখে যুদ্ধের পটভূমি তৈরি করে দিত, আর সঙ্গে সঙ্গে সাইরেন বাজিয়ে যুদ্ধ ঘোষণা করত মা। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, দুজনেই ওদের হাওড়া লাইব্রেরিতে চাকরি করত, একই পোস্টে, একদম পাশাপাশি টেবিলে বসে। যখন ভালো সম্পর্ক থাকত, দিব্যি দুজনে একটা রিক্সে করে পান চিবুতে চিবুতে রওনা দিত অফিস। আবার যখন ঝগড়া, তখন মুখ দেখা দেখি পর্যন্ত নেই। আলাদা আলাদাভাবে গম্ভীর মুখে বেরিয়ে যেত দুজনে। তারপর অচেনা কালিগের মতো পাশাপাশি টেবিলে বসে কাজ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরত দুই মক্কেল। তারপর কিছুদিন চলত ভাববাচ্চে কথোপকথন এবং পারস্পরিক বক্রোক্তি। সবাই ভাবত এভাবেই চলবে বুঝি বাকি জীবনটা ওদের। ঝগড়া ভাব, আবার ঝগড়া, আবার ভাব। তিতলিরও আর কিছু মনে হতো না। কিন্তু একদিন যে কি হলো, দুম করে ঝোঁকের মাথায় সেই যে মা বেরিয়ে গেল বাড়ি থেকে, আর ফিরে এলো না। আগে কিছু হলে থামাতো ঠাকুমা, কিন্তু ততদিনে ঠাকুমাও আর বেঁচে নেই। তিতলি স্কুল থেকে ফেরার পথে লাইব্রেরি যেত, দেখতো একইভাবে পাশাপাশি টেবিলে ভাবলে হীন মুখে কাজ করে চলেছে দুজনে। ও ক্যান্টিনে নিয়ে গিয়ে মাকে বলতো, ও মা, প্লিজ বাড়ি চলো, অনেক তো হলো, বাবার খুব কষ্ট হচ্ছে। থাম তুই, কষ্ট হচ্ছে? কষ্ট হলে এতদিনে একবার ভুলটা স্বীকারও তো করতে পারতো। সারাক্ষণ তো দেখছি মজাতেই আছে, দিব্যি গল্প গুজব করছে, কাজ তো কিছুই নেই, তাস পেটাচ্ছে। সেদিন আমার টেবিল থেকে পেনটা পড়ে গেল, জানে আমার কোমরে ব্যথা, নিচু হতে কষ্ট হয়, তুলে দিতে পারতো তো, দিল না। ওর মতন স্বার্থপর দুনিয়ায় নেই, বুঝলি? আর তুই বলছিস কষ্ট হচ্ছে। ওইসব মানুষের জন্মে অনুতাপ বোধ আসবে না, বুঝলি? ঝাঁঝিয়ে উঠত মা। বাবা মায়ের কোনো ডিভোর্সও হলো না, আবারও ঠিকঠাকও হলো না কিছু। মা আর এলো না ফিরে। পাশের পাড়াতেই মায়ের বাবার বাড়ি, সেখানেই থেকে গেল। বাবাকে বলতে গেলেই বাবা বলতো, তোর মুখ চেয়ে আমি ছোট হয়েছিলাম তিতলি। অফিসে কিছু বলতে গেলে সিন ক্রিয়েট করতে পারে, তাই বাসে একদিন কথা বলতে গেছিলাম, এমন কটমট করে তাকালো যে আশেপাশের লোকজনগুলো সন্দেহের চোখে তাকাতে শুরু করলো। আমি বুঝি ওকে বিরক্ত করছি? চিন্তা কর মাথাটা গরম হয় কি না। হ্যাঁ, ওর নিজের অহংকার নিয়ে ও থাক। ও ভেবেছে আমি বুঝি নিজে একা কিছু করতে পারি না, তাই বলে ওর ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে আমায়। সে নিয়ে উঠতে বসতে শোনাতো আমায়। ওই করছি না আমি সব নিজে? তোর টিফিন করে দেওয়া, রান্না বান্না সবই তো সামলাচ্ছি একা হাতে। তোর কোনো অসুবিধা হচ্ছে কি? তিতলি আস্তে আস্তে হাল ছেড়ে দিয়েছে। দিন গেছে, মাস গেছে, বছর ঘুরেছে। তিতলি স্কুল পেরিয়ে কলেজ, কলেজ পেরিয়ে ইউনিভার্সিটিতে পা রেখেছে। মা আর আসেন। এমনকি তিতলির বিয়ের সময়ও কেউ এক চুলও নিজের ইগো ছেড়ে নড়ল না। বিয়ের আগে বাবাকে বললেই বলতো, তুই জানিস না এতদিন কিছু বলিনি, এখন মানাতে গেলেই বলবে ওই তো বিয়ের জোগাড় সব কাজকর্ম তো একা একা করতে পারবে না, অমনি চলে এসেছে। তুই দেখ না, আমি একাই 100। তোর বাপ যতদিন আছে তোর কোনো চিন্তা নেই, তুই শুধু দেখ। তিতলি কিছুতেই বোঝাতে পারেনি চিন্তাটা তার বিয়ের কাজকর্ম নিয়ে নয়। বাবা মা দুজনকে পাশে পেয়ে নতুন জীবনে প্রবেশ করার একটা আলাদা আনন্দ। আইডিয়াটা প্রতিমী দিয়েছিল মাস 4 আগে।
তিতলি প্রায় মন খারাপ করত। আমি এত দূরে পড়ে আছি, বাবা মাও রিটায়ার করে গেল, বাবা একলা মা একলা, আমার কিছু ভাল লাগে না। এই বুড়ো বয়সে এত কিসের অভিমান ওদের? ফুঁসে উঠেছিল ও। প্রতিম তখন চরম ব্যস্ত। রাজার একমাত্র মেজামেই আসবে সন্ধ্যাবেলা, তাদের রেস্তোরাঁয় ডিনার খেতে, মেনু ঠিক করা, ছেলেগুলোকে ম্যানার শেখানো, লাস্ট মিনিটে সব দেখে নেওয়া। এর মাঝেই ও বলেছিল, খুব ইজি একটা প্রসেস আছে, দুজনকেই এখানে ডেকে নাও, তবে আলাদা আলাদাভাবে। এসে দুজন দুজনকে দেখে এখান থেকে তো আর পালাতে পারবে না। এই তো আর পাশের পাড়া নয়, থাকতেই হবে। আমরা দুজন চলে আসবো কাজে, দুটো প্রোডাক্ট পাশাপাশি থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। ইগো পালাবে পেছন দিয়ে। তিতলি কড়া চোখে তাকিয়েছিল প্রতিমের দিকে। এ আবার কি কথা? আমার বাবা মা প্রোডাক্ট? আরে প্রতিম তড়িঘড়ি সামলেছিল বউকে। আমরা সবাই একটা না একটা প্রোডাক্ট, তাই না? শুধু দেখো একসাথে থাকতে গিয়ে বাই প্রোডাক্ট না হয়ে যায়। এতদিন পর তখন আবার তার সিটিজেনশিপ নিয়ে ঝামেলায় পড়বো। তিতলি চোখ দিয়ে প্রায় ভস্য করে দিয়েছিল প্রতিমকে, কিন্তু আইডিয়াটা তার মন্দ লাগেনি। সত্যি তো, দুজনকে নিয়ে চলে এলে তো আর কিছু করতে পারবে না, থাকতেই হবে। সে মতো প্ল্যান করেছে দুজনে এই কয়েক মাস ধরে। লিখটেনস্টাইনে কোনো এয়ারপোর্ট নেই, নয় অস্ট্রিয়া বা সুইজারল্যান্ড হয়ে আসতে হয় এখানে। দুজনকে দুইভাবে রাজি করিয়ে টিকিট কেটে পাঠিয়ে দিয়ে আজ প্রতিম চলে গেছে অস্ট্রিয়া এয়ারপোর্টে মাকে রিসিভ করতে, আর তিতলি এসেছে সুইজারল্যান্ড এয়ারপোর্টে বাবার জন্যে। হাসিও পাচ্ছে, আবার এক্সাইটমেন্টও লাগছে বেশ। দুই বুড়ো বুড়ি রিটায়ারের পর একা একা থাকে, গল্পের বই, টিভি এইসব নিয়েই সময় কাটায়। বন্ধু মহলে কত বলা হয়েছে সব মিটমাট করে নিতে, কিন্তু একজন যেমন বাঘা তেঁতুল, অন্যজন ঠিক সেই রকমই বুনো ওল। দূর থেকে বাবাকে দেখতে পেয়ে ও ছুটে গিয়ে জড়িয়ে ধরল। কেমন আছো বাবা? বাবাকে বেশ বুড়ো বুড়ো লাগছে। ট্রলিটা ঠেলতে ঠেলতে বলল, ও মেয়ের দৌলতে আমার বিদেশ দেখা হয়ে গেল, কি ভাগ্যি রে। অবশ্য কোনোদিনও তো কারোর কোনো ক্ষতি করিনি, ভালো হবে নাই বা কেন আমার? তোর মায়ের মতো নাকি যে ছোট বাচ্চাকে ফেলে চলে যাব? ঠিক হয়েছে, সবার মুখে যেই শুনবে আমি তোর এখানে এসেছি, আফসোস করে হাত কামড়াবে। তিতলি ঢোক গিলল। বাবারে, বাবা এসেই মায়ের এগেনস্টে তোপ দাগা শুরু করে দিয়েছে। তাহলে সামনাসামনি দেখলে কি করবে? উফ, এদের এখনো এত রাগ। ভয়ে ভয়ে ও একবার ফোনের দিকে তাকালো। প্রতিমের ছোট্ট মেসেজ, আমার সুন্দরী শাশুড়ি অ্যারাইভড, ঘন্টা তিনেকের মধ্যে পৌঁছচ্ছি বাড়ি। বাবার মালপত্র সব গাড়িতে তুলে দিয়ে ও গাড়িতে স্টার্ট দিল। তাই দেখে বাবা একেবারে অভিভূত হয়ে পড়ল। তুই কি স্মার্ট হয়ে গেছিস না তিতলি, হ্যাঁ? গাড়িও চালাতে শিখে গেছিস, বাবা বাবা। তিতলি হাসল, কিচ্ছু বলল না। এখানে এসে সত্যিও অনেক মডার্ন হয়ে উঠেছে, নিজের কাজ নিজেই করে নিতে পারে। তাছাড়া এখানে কোনো অল্টারনেটিভও তো নেই, করতেই হবে। ও বলল, আচ্ছা বাবা, এতদিন তো হলো, তোমরা কেন ঠিক করে নিচ্ছ না বলো তো? আমার তো একটু স্বস্তি হয় তাহলে। বাবা বড় মুহূর্তেই গম্ভীর। যেটা জানিস না তা নিয়ে কোনো কথা বলবি না। আমি তো রিটায়ার করেছি তোর মায়ের 6 মাস আগে। ওর ফেয়ারওয়েলের দিন গেছিলাম, শম্ভু জোর করে নিয়ে গেল। তোর মায়ের বোধহয় শরীরটা একটু খারাপ হয়েছিল, অনুষ্ঠান শেষের দিকে মাথাটা ঘুরে গেছিল হঠাৎ। আমি সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলাম। সুস্থ হতে যেই গাড়িটাকে বলেছি বাড়ি চলো, অমনি বলল, আমার গাড়ি লাগবে না, রিক্সায় যথেষ্ট। বলেই একটা রিক্সা নিয়ে গটগটিয়ে চলে গেল। এটা আমার অপমান নয়? এত গুমর কিসের, হ্যাঁ? এখন বুঝুক ঠেলা। আমি তো সঞ্জয়কে বলে এসেছি, কাগজ দিতে গিয়ে যেন বেশি বেশি করে বলে আসে আমি ইউরোপে এসেছি, শুনবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। বাবা বেশ তৃপ্তির সঙ্গে বক্তব্য শেষ করল। তিতলি আর কথা বাড়ালো না। এখন মনে হচ্ছে এত কাণ্ড না করে দুজনকে আলাদা নিয়ে এলেই ভালো হতো। এদের ঠিক কোনোদিনও হবার নয়, মাঝখান থেকে আরও কিছুটা তিক্ততা হবে। তবে যতটা ভয় তিতলি পেয়েছিল সেরকম কিছুই হলো না। প্রতিম মাকে নিয়ে ওর আগেই পৌঁছে গিয়েছিল। তিতলির দরজায় বেল টিপতেই মা হাসি হাসি মুখে দরজা খুলেই তিতলির পাশের মানুষটিকে দেখে থ হয়ে গেল। বাবাও বেজায় চমকেছে, একটু তুতলে তিতলির দিকে তাকিয়ে চেঁচালো, এগি ও এখানে কেন? ওকে কে নিয়ে এলো? পরিকল্পনা মাফিক প্রতিম গম্ভীরভাবে বাবার পাশ থেকে লাগেজগুলো তুলে ভেতরে নিয়ে যেতে যেতে বলল,
এখানকার নিয়মকানুন ভীষণ কড়া বাবা। একটু চিৎকার করে কথা বললেই 5 ইউরো করে ফাইন। তাই চেঁচামেচি একদম করবেন না। ভেতরে আসুন। তিতলি আর চোখে দেখল। মা বাবার দিকে এক ঝলক টেরিয়ে দেখে চোখ দিয়ে যেন আগুন ঝরিয়ে চলে গেল বাথরুমে। বাবা কিছুক্ষণ থম মেরে বসে রইল ডাইনিংয়ে, তারপর বলল, এইরকম চক্রান্তের শিকার হতে চলেছি জানলে আমি কখনো আসতাম না। তিতলি, তুই আমাকে রিটার্ন টিকিট কেটে দে। তিতলি হাঁ হাঁ করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু প্রতিম সেই রকমই নির্বিকার কণ্ঠে বলল, হ্যাঁ, রিটার্ন তো কাটাই আছে বাবা, ওটা আর আলাদা নয়। একসঙ্গে সুইজারল্যান্ড থেকে 15 দিন বাদে। বাবা এবার গর্জে উঠল, 15 দিন? আমি কালকেই চলে যাব, তুমি টিকিট কেটে দাও আমাকে। তিতলি কাতরভাবে প্রতিমের দিকে তাকালো, কিন্তু এবারেও প্রতিমের বিশেষ হেল দোল নেই। ফোনের কি একটা অ্যাপ খুলে ফেলে বলল, 1800 ইউরো ছাড়ুন তাহলে। মানে? বাবা একটু গুটিয়ে গেল। কত টাকা সেটা? প্রতিম নিজের মনে হিসেব করে বলল, খুব বেশি নয়, ওই 1,30,000 মতো। এত জলদি টিকিট তো, তাই দাম একটু বেশি। আপনাদের রিটার্ন টিকিটটা তো অনেকদিন আগে অফারে কেটেছিলাম, তাই অত কম লেগেছিল। টাকাটা তাহলে আপনি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন, আমি এক্ষুনি কেটে দিচ্ছি। চাপের কিচ্ছু নেই, এখান থেকে আবুধাবি, সেখান থেকে কলকাতা, পরশুর মধ্যে বাড়ি ঢুকে যাবেন। বাবা এবার মূর্ছে পড়ল বেশ। কখন বাথরুম থেকে ফ্রেশ হয়ে মা এসে পড়েছে কেউ খেয়ালই করেনি। টের পেল মায়ের তির্যক মন্তব্যে। 1,30,000 হাসালে বাবা প্রতিম। যে কোনো দিনও 1000 টাকা খরচের ভয়ে দীঘা নিয়ে গেল না, সে নাকি হেসে আর বাঁচি না। বাবা সঙ্গে সঙ্গে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু প্রতিমার কথা বাড়তে দিল না। চলুন মা, এখানে আজ খুব ঠান্ডা পড়বে, ফোরকাস্ট সেরকমই। স্নোফল হবে, তাড়াতাড়ি ডিনার সেরে নিয়ে শুয়ে পড়ুন, আপনারা দুজনেই টায়ার্ড আছেন। ওরা নিজেরাও টায়ার্ড ছিল, তবু উত্তেজনায় ভালো ঘুম হলো না তিতলি। পরের দিন সকালে উঠেই ও উকি দিল পাশের দুটো ঘরে, কিন্তু কাউকে দেখতে পেল না। অবাক হয়ে বাইরে এসেও দেখলো মা রান্নাঘরে কিসব কুটুর কুটুর করছে, আর বাবা বাইরের ঘরে বসে পা পর্যন্ত গামবুট পরছে। ও কনফিউজড হয়ে গিয়ে বলল, কোথায় যাচ্ছ বাবা? বাবা গায়ে 3টে জ্যাকেট চাপিয়েছে, মাথায় পড়েছে টুপি, জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বলল, তোদের রেস্টুরেন্টে চলে যাব, ওখানেই বসে থাকবো সারাদিন, আবার তোদের সাথে ফিরে আসবো। বাড়িতে একা একা বসে কি করবো? চিনি না, জানি না, ঘুরতেও পারবো না বিদেশ বিবইয়ে। প্রতিম কখন উঠে এসেছে তিতলি খেয়াল করেনি। একা একা কোথায় বাবা, মাও তো আছেন। দিব্যি খেয়ে দিয়ে বেরিয়ে পড়ুন, এখানে একটা খুব সুন্দর ট্রাম সার্ভিস চলে। সারা শহর, রাজবাড়ি, আরও অনেক স্থাপত্য ঘুরিয়ে দেখায় 3 ঘন্টায়, সঙ্গে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটাও বুঝিয়ে দেয়। টিকিট কেটে এনেছি, দেখবেন দারুণ লাগবে। তারপর ছুটির দিন তো আমরা ঘুরিয়ে দেখাবই। মা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তিতলি, লুচি আর ছোলার ডাল করেছি, খেয়ে নিয়ে বেরোবি। আর বাবা প্রতিম, তুমি আমাকে একটু বুঝিয়ে দিও তো কিভাবে ওই ট্রাম ডিপোয় যাব। আমার কোনো অসুবিধে নেই, বুড়ো হয়ে গেছি নাকি যে বাড়ি বসে থাকবো। ফোনে জিপিএস অন করব আর চলে যাব। ম্যাট্রিক্সের সিমও নিয়ে নিয়েছি এয়ারপোর্ট থেকে, ওই জন্য। এডুকেটেড মানুষ, চিন্তার আবার কি আছে। কথাটা বলেই মা ঢুকে গেল রান্নাঘরে। বাবা গজগজ করে বলল, খুব শিক্ষার দেমাক। এদিকে লাইব্রেরি সায়েন্সের ফাইনাল ইয়ারেও আমার চেয়ে 7 নম্বর কম পেয়েছিলে। তারপরে জুলু জুলু করে তাকালো বাবা। এই বলছি, জিপিএসটা কি রে? আমাকে একটু অন করে দে তো। নিজের নোকিয়ার ঢাউস ফোনটা পকেট থেকে বের করে বাবা। ওটাই তো জিপিএস হবে না বাবা। আমতা আমতা করলো তিতলি। তুমি বরং মাকে ফলো করে চলে যেও, মা স্মার্ট আছে, ঠিক পৌঁছে যেতে পারবে। বাবা গোমরা মুখে বিড়বিড় করে বলল, ওজা হিংসুটে, ওকে ফলো করে যেতে গিয়ে দেখবো পুলিশকে দেখে রিপোর্টটাই হয়তো করে দিয়েছে। এতে সে নিয়ম কানুন এমনি বলছিস করা। গোটা 1 সপ্তাহ এইভাবেই কেটে গেল। এই কয়েকটা দিন রোজই প্রতিম কিছু না কিছু টিকিট কেটে এনে দিয়েছে। সেটা নিয়ে মা জিপিএস দেখে দেখে পৌঁছে গেছে, আর বাবা মাকে ফলো করে করে। তিতলি আর কিচ্ছু বলছিল না, বরং ওর বেশ ভালোই লাগছিল। মা আসার পর বেশ আরাম পাচ্ছিল।
এতদিন ঘরবার সামলাতে সামলাতেও হাঁপিয়ে উঠত। এখন চোখের পলকও ফেলতে হয় না, টেবিলে দারুণ দারুণ সব খাবার হাজির হয়ে যায়, জামা কাপড় ভাঁজ হয়ে সুন্দরভাবে ঢুকে যায় ওয়ার্ড্রবে। কোনো কিছু নিয়েই চিন্তা নেই। লেপের তলায় গুটিসুটি হয়ে মাকে জড়িয়ে ধরেও বলে, প্লিজ মা, তোমরা এখানেই থেকে যাও না। মা বড়ক্ষণে গম্ভীর। আমি থাকতে পারি, কিন্তু তোর বাবাকে আগে বিদায় কর। এত নোংরা, কি বলবো তোকে। ভেবেছিলাম এতগুলো বছর একা থেকে বোধহয় পাল্টেছে। হা হতোষ্মি, দুর্গন্ধে টেকা যাচ্ছে না। সেই মোজা পরেই রোজ বেরিয়ে পড়ছে জানিস। আর আর কাল দেখি রাগে মায়ের চোখ গোল গোল। আমার একটা তোয়ালে কেচে মেলেছিলাম ব্যালকনিতে, নোংরাটা ভেবেছে বুঝি আমি ঘুমিয়ে পড়েছি। ওমা, শটান গেল, এদিক ওদিক চেয়ে টুক করে সর্দি মুছে নিল আমার গামছাটায়। চিন্তা কর তুই। শুধু তাই নয়, বাথরুমে গিয়ে আমার দামি কেয়া শেটের শ্যাম্পুটা মাথায় মেখেছে। যত না মেখেছে তার চেয়ে ফেলেছে বেশি। রাগে আমার মনে হচ্ছিল ওই টাকে যে কটা চুল আছে সেগুলো উড়িয়ে দি। তিতলি আর কথা বাড়ালো না, রনে ভঙ্গ দিয়ে দিল। ছাড়ো মা, তোমাদের একসাথে আনাই আমাদের ভুল হয়েছে। আসলে তোমরা নিজেরাই ঠিক করতে চাও না। শোন, প্রতিমের মতো বর পেয়েছিস তো তাই বুঝতে পারছিস না। এরকম বর জুটলে বুঝতে পারতিস জীবনটা কেমন ভাজা ভাজা হয়ে যায়। আবার তেজ আছে। কাল তোরা বেরিয়ে যাওয়ার পর ওর জামাগুলো ওয়াশিং মেশিনে দেব বলে ভিজিয়ে রেখেছিলাম। ও বাবা, বাবু এসে নিয়ে চলে গেল। কাজের বেলা নেই, তেজে আছে। 15 দিন এভাবেই কাটলো। মাঝে দুদিন ওরা 4 জন বেরিয়েছিল সুইজারল্যান্ডের মাউন্ট টিটলিস ঘুরিয়ে দিল বাবা মাকে। এছাড়া একদিন চলে গেল লুসন শহরে। সেখানে 5 তলা উঁচু একটা মলে খালি রাশি রাশি চকলেট, বিশ্ববিখ্যাত সব চকলেট বিক্রি হচ্ছে থরে থরে। মা খুব খুশি, বেশ কিছু কেনাকাটা করলো। পাড়ার বাচ্চাগুলোকে বলে এসেছি সুইস চকলেট নিয়ে আসবো জানিস। বাবা একটু নিয়ে গিয়েছিল। তিতলি একবার বলল, বাবা, তুমি কি চকলেট কিনবে বলো, আমি কিনে দিচ্ছি। বাবা কিছু বলার আগেই মা ব্যঙ্গের স্বরে স্বগতোক্তি করল। চকলেট খেতে গেলে মনে হয় দাঁতের প্রয়োজন হয়, আর বাঁধানো দাঁতে মনে হয় না ওই চকলেট খেয়ে কোনো তৃপ্তি পাওয়া যাবে। বাড়ি ফিরে চুপি চুপি তিতলির হাতে 2 চকলেট মিল্ক শেকের ক্যান ধরিয়ে দিল মা। এইটে গিয়ে দে, বলবি তুই কিনেছিস, আর বলবি রাতে শোয়ার আগে দাঁতের পাটি দুটোকে খুলে যেন ভালো করে মাজে, বুঝলি? যেদিন বাবা মাকে ওরা এয়ারপোর্টে সি অফ করতে গেল, সেদিন তিতলির চোখে জল এসে গেল। বাবাকে জড়িয়ে ধরে বলল, আমার খুব চিন্তা হয় বাবা, তোমরা প্লিজ একসাথে থাকো। বাবা কোনো উত্তর দিল না। মাকে ওই একই প্রশ্ন করতে মা মুখ টিপে বলল, তোদের ওই মানদা যে কি রান্না করে কে জানে। কি চেহারা হয়েছিল দেখেছিস? এই কদিনে তবু একটু ছিঁড়ি ফিরেছে। তুইও থাকিস না, কি ছাইপাশ খেয়ে বেড়ায় কে জানে। বাবা মা চলে যাওয়ার প্রায় দিন 7 পর তিতলি ফোন করলো বাবাকে। এমনিতে রোজই কথা হয়, কিন্তু কাজের চাপে কয়েক মিনিট। এই ছুটির দিনে বেশ জুত করে বসে কথা বলেও। বাবাকে ফোন করার পরেই মাকে করবে। এবার আর শুধু ও নয়, প্রতিমাও হাল ছেড়ে দিয়েছে। ধুর, এত কিছু করেও যখন ঠিক হলো না, ও আর হওয়ার নয়, বুঝলে? বাবার ফোন প্রথমবার বেজে কেটে গেল। তারপর রিং হতেই একটা মহিলা কণ্ঠ পাওয়া গেল। তিতলি একটু ইতস্তত করে বলল, কে? মানতা মাসি? বাবা কোথায় গো? মায়ের গম্ভীর গলা ভেসে এলো। মায়ের গলাও আজকাল চিনতে পারছিস না বুঝি? তিতলি হকচকিয়ে গেল, অবাক হয়ে বলল, মা, তুমি বাবার ওখানে? মা একটু আমতা আমতা করলো। ওই ফ্লাইটে আসার সময় যা অবস্থা দেখলাম, একটু হেঁটেই হাঁপিয়ে যায়। প্রেশারের ওষুধগুলো তো খায় না। একবার তো অক্সিজেন দিতে হলো, তার উপর যা খাচ্ছে বদহজম। ভাবলাম মানদাকে ছাড়িয়ে দেওয়াই ভালো, বেকার টাকার শ্রাদ্ধ করে তো। তিতলি আনন্দে চেঁচাচ্ছিল, আমি ভাবতেই পারছি না।
অবশেষে তোমরা আবার এক হলে মা। আই লাভ ইউ মা, আই লাভ ইউ। তোমরা দ্য বেস্ট। আমরা কিন্তু ক্রিসমাসে যাচ্ছি, গিয়ে সবাই আনন্দ করব খুব। ওপাশ থেকে মায়ের ক্ষণক্ষণে গলা ভেসে এলো। থাম, এক হতে যাব কোন দুঃখে, তাও আবার ওই নোংরা ডিপোর সঙ্গে। আলাদাই তো রয়েছি, ও পূবের আর আমি পশ্চিমের ঘরটায়। শুনছিলেন দেবারতী মুখোপাধ্যায়ের কলমে একটি সামাজিক কাহিনী, তিতলির বাবা মা। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ, পরিচালনায় দেবারতী মুখোপাধ্যায়, ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। আবার আসছি পরবর্তী এপিসোড নিয়ে আগামী শনিবার ঠিক সন্ধে 8:27 শুধুমাত্র দেবারতীর গল্পগ্রামে। শুভরাত্রি।